सेवा वितरण को मजबूत करेगा, की कार्यालय स्थानीय प्रशासन को सशक्त बनाएगा और निर्वासियों की बेहतर सेवा करेगा। ये 19 परियोजनाएं 32 करोड़ रुपए की कुल लागत के साथ सरकार की समर्पित दृष्टि और जन केंद्रित पहलों को दर्शाती है, जो शिक्षा, स्वास्थ्य, प्रशासन और समग्र विकास को नई ऊंचाइयों पर ले जाने के लिए समर्पित है। धन्यवाद। সবাইকে অনুরোধ করছি সরকারের এই দুর্বার গতিতে এগিয়ে চলা এই উন্নয়নমূলক কাজগুলোর প্রশংসা জানিয়ে জোরে আরো একবার হাততালি জানানোর জন্য, এবং সেই সঙ্গে অফিসিয়ালি ইনাগুরেশন হবে, বাটন চাপ দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই 19টি প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। আমরা এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। দক্ষিণ ত্রিপুরায় এই প্রথম প্রজেক্ট প্রায় 32 কোটির বেশি টাকা ব্যয়ে নির্মিত এই 19টি প্রকল্প উদ্বোধন করতে চলছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়ের হাত ধরে এবং সঙ্গে মঞ্চের অতিথি উপস্থিতিতে। এই মহেন্দ্রক্ষণের সাক্ষী হয়ে রইলাম আমরা। এই মিলনায়তনে উপস্থিত অসংখ্য দর্শক সবাইকে অনুরোধ করছি জোরে করতালি দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার সমগ্র ক্যাবিনেটকে, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনকে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য যারা সহযোগিতা করেছেন বিভিন্ন এজেন্সিগুলো, তার মধ্যে রয়েছে ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ড, PWD RNB, গ্রামীণ উন্নয়ন দপ্তর, ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তর, এবং এর সঙ্গে রয়েছে সংশ্লিষ্ট সকল বাস্তবায়নকারী সংস্থা এবং স্থানীয় জনগণ এবং অংশীদারগণ। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রকল্পগুলোকে সঠিকভাবে এবং সুন্দরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা যেভাবে সহযোগিতা করছেন তার জন্য। পরে আমাদের আরো একটি ভার্চুয়াল ইনাগুরেশন হবে, একটি ওয়েব পোর্টাল, জাগ্রতা পোর্টাল। আপনারা অবহিত হবেন দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের একটি মৌলিক প্রকল্প জাগ্রতা বা জয়েন্ট অ্যাকশন ফর জেনারেটিং রেসপন্সিবল অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেনিং অফ অ্যাডোলেসেন্টস। কিশোর কিশোরী যারা রয়েছেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে যারা ড্রপ আউট স্টুডেন্ট রয়েছে তাদেরকে আবার স্কুল পথে নিয়ে যাওয়ার জন্য, যারা নেশায় আসক্ত তাদেরকে সমাজের মূল ধারায় আবার ফিরিয়ে আনার জন্য, লিঙ্গ বৈষম্য দূর করার জন্য, এবং সমাজে যে সমস্ত বিভিন্ন নেশার প্রভাব বা বিভিন্ন সামাজিক ব্যাধি রয়েছে তার থেকে কিভাবে উত্তরণ হয়, কিভাবে মুক্তি লাভ করা যায়, এবং শিশু এবং কিশোর এবং কিশোরী মাঠমুখী করে তাদেরকে খেলাধুলায় উদ্যোগ করে তাদেরকে সুস্থ সবল একটা শরীর তৈরি করে এবং সেই সঙ্গে একটা তৈরি করে কিভাবে এগিয়ে চলা যায় তার জন্য দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এই মৌলিক প্রকল্প জাগ্রতা, তার উপর একটি বিশেষ ভিডিও ক্লিপ আমরা দেখব এবং তারপরেই অফিসিয়াল ইনাগুরেশন হবে এই জাগ্রতা পোর্টালের। दक्षिण त्रिपुरा जिले के लगभग 5 लाख लोगों की भलाई के लिए दक्षिण त्रिपुरा जिला प्रशासन ने जागृता पहल शुरू की है, जो किशोरों द्वारा सामना की जाने वाली चुनौती का समाधान करते हुए उनके समग्र विकास को बढ़ावा देती है। यह शैक्षिक प्रदर्शन को बढ़ाने, सामाजिक कल्याण में सुधार करने और समग्र विकास को प्रोत्साहित करने पर केंद्रित है।
विभिन्न गतिविधियों के माध्यम से जागरूकता मार्गदर्शन प्रदान करती है, अतिरिक्त पाठ्यक्रम भागीदारी को प्रोत्साहित करती है और युवाओं में सकारात्मक जीवन कौशल विकसित करने में मदद करती है। अब तक जागरूकता के अंतर्गत हम कई महत्वपूर्ण पहले सफलतापूर्वक संपन्न कर चुके हैं, जैसे कि जागरूकता टॉक शो, एक मंच जहां महत्वपूर्ण जीवन विषयों पर चर्चा की जाती है और उपयोगी जानकारियां साझा की जाती है। टेट उम्मीदवारों के लिए प्रशिक्षण, जहां शिक्षक पात्रता परीक्षा यानी कि टेट की तैयारी कर रहे उम्मीदवारों को आवश्यक कौशल और मार्गदर्शन प्रदान करना। कुकिंग प्रशिक्षण, जहां व्यावसायिक कौशल बढ़ाने और आत्मनिर्भरता को बढ़ावा देने के लिए व्यवहारिक प्रशिक्षण। महिला क्रिकेट, महिलाओं के लिए क्रिकेट टूर्नामेंट आयोजित करना, जिससे फिटनेस, टीम वर्क और खेलों के माध्यम से सशक्तिकरण को बढ़ावा मिलता रहे। खेल शिविर, मजेदार और सशक्त तरीका, जिससे युवाओं को शारीरिक गतिविधियों में भाग लेने के लिए प्रेरित किया जाता है, जिससे वे गर्मी की छुट्टियों में सक्रिय रहते हैं और टीम वर्क सीखते हैं। जागरूकता इन प्रयासों को समुदाय की भागीदारी, मेंटरशिप कार्यक्रमों और स्थानीय स्कूलों, स्व सहायता समूह और सरकारी योजनाओं के साथ जोड़ती है, जिससे किशोरों के लिए एक पोषक वातावरण तैयार किया जाता है। এবারে সেই মহেন্দ্রক্ষণ এই জাগ্রতা পোর্টালের অফিসিয়াল ইনাগুরেশন। আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি, ওনার হাত ধরে আপনারা জানেন সাবরুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা 2025 কিছুদিন আগেই সাড়ম্বরে সম্পন্ন হয়েছে। এবছর প্রথমবারের মতো এই মেলাকে কেন্দ্র করে একটি 400 পাতারও বেশি সংখ্যা নিয়ে একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবিরা, সাহিত্যিকরা ওনাদের লেখা পাঠিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন আমাদের এই স্মরণিকাকে কেন্দ্র করে। আমরা অনুষ্ঠানের এই পর্বে সাবরুম নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপারসন এই স্মরণিকা তুলে দেবেন আমাদের মুখ্য অতিথি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাতে। ধন্যবাদ। এবারে আমরা যার কথা শোনার জন্য এতক্ষণ মুখিয়ে আছি, ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য। সবাইকে নমস্কার, যতন খুলুমখা। আজকে এখানে সত্যি একটু আনন্দের বিষয় যে দক্ষিণ জেলার যে সাবরুমে যেসব উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, প্রায় 19টি প্রকল্পের উদ্বোধন। প্রায় আমাকে বলে বিভিন্ন জায়গার থেকে যে এখানে অনেক ইনোগ্রেশনের বিষয় আছে, ভিত্তিপ্রস্তর করতে হবে সারা ত্রিপুরা ধরে। সময়ের কারণে এক এক সময় এক এক জায়গায় যায়, ফিজিক্যালি কোথাও যায়, কোথাও ভার্চুয়ালি করতে হয়। আজকাল প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের করতে হয়। তো এইরকম 19টি প্রকল্পের জন্য যে 32 কোটি টাকার এখানে খরচ হচ্ছে, সে উপলক্ষে আজকে এখানের যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমাদের সরকারের মাননীয় মন্ত্রী এবং আপনাদের এই দক্ষিণ জেলার পরিচিত মুখ, জনপ্রিয় মন্ত্রী এবং বিধায়ক শ্রী শুক্লা চরণ নোয়াতিয়া মহোদয়। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল সভাধিপতি সাউথ ত্রিপুরা জেলা পরিষদের শ্রী দীপক দত্ত মহোদয়
তাছাড়া এখানে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের যিনি মেম্বার শ্রী দীপায়ন চৌধুরী এখানে উপস্থিত আছেন। আর আমাদের অত্যন্ত প্রিয় ভাজন এই সাবরুমের যিনি প্রাক্তন বিধায়ক বিশিষ্ট সমাজসেবী শ্রী শঙ্কর রায় মহোদয় এখানে উপস্থিত আছেন। আমাদের এমডিসি টিটি এডিসির শ্রী কঞ্জংমোগ মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন মোহাম্মদ সাজাদ পি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর। এবং এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এসপি মহোদয় সাউথ ত্রিপুরার শ্রী মৌরিয়া কৃষ্ণ এবং শ্রীমতী রামা পোদ্দার দে, চেয়ারপারসন সাবরুম নগর পঞ্চায়েত। এবং এখানে অন্যান্য যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত আছেন বিভিন্ন স্তরে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গকেও আমি দেখতে পাচ্ছি এখানে, এবং বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিকগণ এখানে উপস্থিত, এবং আমার প্রিয় মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2022 থেকে 2047 পর্যন্ত উনি বিকশিত ভারত উনি দেখতে চান এবং সেই দিশায় অমৃতকাল শুরু হয়েছে। এবং ওনার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানুষের উন্নতি সাধন, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, আত্মমর্যাদার বিষয় হোক, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন থেকে শুরু করে সব বিষয়ে, সুরক্ষার দিকেই হোক, আমাদের যে এখন ভারতবর্ষের যে অর্থনীতির অবস্থা হোক, সব দিক দিয়ে উনি যেভাবে চাইছেন সেটা কিন্তু আমাদের একমাত্র ভারত আজকে 28টা এবং আরো যে আমাদের যে রাজ্য আছে সব মিলে সবাই যদি আমরা চেষ্টা করি তবেই কিন্তু সমৃদ্ধ ভারত গড়বে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সেটা আজকে আমরা ত্রিপুরাতে আমরা করছি। আমাদের সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার, আমাদের সাথে আইপিএফটিও আছে, আমাদের সাথে ত্রিপুরামতও আছে, আমরা সবাই মিলে কাজ করছি, সবাই মিলে পরিশ্রমও করছে, সকাল বিকাল রাত্র পর্যন্ত পরিশ্রম করতে হয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রান্সপারেন্সি এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করব। আজকে এখানে বেশিরভাগ দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচার ফিজিক্যালি তো একটা করলাম, এখানে সাবরুম যে গার্লস স্কুল আছে পিএমশ্রী, সেখানে তো ফিজিক্যালি করলাম, কিন্তু বাকি সবকটাতেই আপনাদের সামনেই এখানে ভার্চুয়ালি করলাম। এবং ভার্চুয়ালিও যারা অন্যান্য যে আমাদের প্রকল্পগুলোর ওখানে উপস্থিত আছেন তাদেরকেও আমি স্বাগত জানাবো এবং ওনাদেরকেও আমি সাধুবাদ জানাবো, ধন্যবাদ দেব যে আপনারা ওখানে উপস্থিত আছেন। এখানে কাছারি অফিসও হচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র এই জেলাতে এখানে হচ্ছে। তাছাড়া এখানে ফায়ার ব্রিগেডের একটা নতুন ফায়ার ব্রিগেড স্টেশনও এখানে উদ্বোধন হচ্ছে। আপনারা এই 32 কোটি টাকা এবার আমরা আরো, আমাকে বলেছে যে আরো অনেক উদ্বোধন বাকি আছে, কিছুদিনের মধ্যে হয়তো আবার আসতে হবে। তো ত্রিপুরাতে সেটা সাউথ ডিস্ট্রিক্টে হোক আর সেই ধর্মনগরের নর্থ ডিস্ট্রিক্টে হোক, ঊনকোটির সে কৈলাসহরী হোক, সর্বক্ষেত্রে উন্নয়ন উন্নয়ন। কারণ আমাদের যিনি মার্গদর্শন দেখান উনি হচ্ছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। উনি আমাদের যেভাবে বলেন আমরা সেই দিশায় চলছি। ইঞ্জিন যদি বেটার হয়, ডাবল ইঞ্জিনের কথা আমরা বলি, তো ইঞ্জিন যদি ভালো হয় তা আমরাও কিন্তু সেইভাবেই আমাদের চলতে হয়। এবং আজকে 2025 সাল থেকে, বাকিগুলো বাদই দিলাম, 2025 সালের জুন মাস পর্যন্ত এখন পর্যন্ত 612 কোটি টাকার উপর বিভিন্ন প্রকল্পর আমরা এবং ভিত্তিপ্রস্তর, এর মধ্যে আমি আমার হাত ধরে, বাকিরা বাদ দিন, ওনারা অনেক মিনিস্টাররা করছেন, ওনারাও করছেন, শুধু আমার হাত ধরে 612 কোটি টাকা সারা ত্রিপুরাতে এই কয়েক মাসের মধ্যে উদ্বোধন হয়েছে। যেখানে শিক্ষা দপ্তরের আজকে মেইন, এখানে 2024 সালে
44 বিদ্যালয়ে নতুন আমরা ভবন তৈরি করেছি। এর মধ্যে প্রায় 153 করোড় খরচ হয়েছে। 2024-25 সালে বিভিন্ন স্কুলে আমরা যখন যাই পুরনো হয় বা সবসময় তার সংস্কার করা দরকার, তার জন্য আমরা বাজেট আমরা রেখেছি এবং সেই সংস্কারের জন্য প্রায় 346টি যে স্কুল আর জন্য 2025-26 অর্থ বছরে আমরা 30টি বিদ্যালয়ে নতুন ভবন আমরা নির্মাণ করার ইচ্ছা আছে এবং তার জন্য 264 কোটি টাকা এর জন্য আমরা বাজেটে আমরা রেখেছি। এবং 2025-26 যেটা আমরা 24-25 যে রেনোভেশন বা ইত্যাদি যে স্কুলগুলো, আমরা চাই যে আমাদের ছেলে মেয়েরা ভালোভাবে ওখানে পড়াশোনা করুক, ইনফ্রাস্ট্রাকচার জন্য প্রপার থাকে। আর এখন তো আধুনিক যে কর্পোরেটের স্টাইলে সবাই থাকতে চায়, সবাই চলতে চায় পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেটা কিন্তু একা আমাদের সরকারের পক্ষে সম্ভব হবে না। সবাই মিলে যদি আমরা নজর দিই যে গভর্নমেন্টের এটা স্কুল আমরা কিছু করবো না, এটা বললে কিন্তু সম্ভব হবে না। যারা কর্মচারীরাও আছেন তাদেরকেও আমি বারবার বলি যে আপনারাও নজর দিন। বাড়ির ঘর যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, পয়সারও সুবিধা নেই, গভর্নমেন্ট কোনো জায়গায় টাকার জন্য কোনো কিছু হচ্ছে না সেটা না। যে এই জায়গার মধ্যে 10% আমরা অলরেডি রেখেছি বাজেটের যেসব ডিপার্টমেন্টে, যে প্রতি বছর 10% খরচ করবেন সেখানে এইসব মেনটেন্যান্সের জন্য। তো সেই জায়গায় 2025-26 আমরা 123টি যে স্কুল আছে সেখানে মেজর এবং মাইনর যে সংস্কার আমরা করছি 151 কোটি টাকার উপরে এর মধ্যে আমরা এই অর্থ বরাদ্দ করেছি। আমাদের রাজ্য সরকারের যে মেইন উদ্দেশ্য, আমাদের যে প্রায়োরিটি সেক্টর, আমরা সবাই জানেন যে শিক্ষা সবচেয়ে বেশি, কিন্তু আমাদের শিক্ষার খাতে আমাদের বাজেটের বেশি অংশ। আমাদের গত বছর আমাদের ছিল 27,000 কোটি টাকা আমাদের বাজেট। এবার একটা বিরাট জাম্প হয়েছে, 32,000 কোটি টাকা আমরা সেই কোথায় ছিল 27,000 কোটি টাকা, সেখানে আমাদের 32,000 কোটি টাকা হয়েছে। এটা কিন্তু এমনিতে হয়নি, সেটা এই কারণে হয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বুঝতে পেরেছে যে ওনারা প্রপারলি, এই ত্রিপুরার সরকার প্রপারলি টাকা খরচ করছে, তবেই আমরা বিভিন্ন খাতে আমাদের কিন্তু সেই টাকাটা দেওয়াতে কিন্তু সেটা বেড়েছে। তাছাড়াও এক্সটার্নাল এডেড প্রজেক্ট আমাদের অনেকগুলো আছে। আমাদের জনজাতি এলাকার সেখানে যাতে আরও ভালোভাবে রাস্তাঘাট হয়, স্কুলগুলো যেন ভালো হয়, তো বিভিন্ন যেসব মান উন্নয়নের জন্য আমরা প্রায় 140 কোটি টাকা, আমরা 1400 কোটি টাকা আমরা এই ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি। এইভাবে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে আমাদের ট্রেসপের সেখানে প্রায় 1800 কোটি টাকা নিয়েছি। তো এইরকম জাইকা প্রজেক্ট থেকে আরম্ভ করে ইন্দো জার্মান এইসব প্রকল্পে তো ত্রিপুরাতে বহু প্রকল্প আমরা কাজ করছি। তো শিক্ষার আমরা চাই যে আমি আজকে যখন গাড়ি দিয়ে আমি আসছিলাম, আমি এটা ভাবছিলাম যে আমাদের ত্রিপুরাতে এবার ত্রিপুরা যে জিএসটি আছে, স্টেট জিএসটি, সেটা কিন্তু নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট আমরা ত্রিপুরা হয়েছে। এবার পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। তো এটা নিয়ে মিটিংও হয়েছে গত পরশুদিন, বিকশিত ত্রিপুরা এই হেডলাইন্স রেখে আমরা অনেক মিটিং করেছি। আরও কিভাবে আমাদের জিডিপি বাড়বে, আমাদের জিডিপি যদি বাড়ে তাহলে বোঝা যাবে, এগুলো কিন্তু বোঝা যায় একটা রাজ্যের জন্য কোন জায়গায় আমরা আছি সেটা। তো তার জন্য যে স্কুলে আমরা এডুকেশনে এত পয়সা আমরা খরচ করছি, সেটা রিটার্ন কি আছে সেটা বসে বসে ভাবছিলাম যে সেটাও আমাদের নিতে হবে, যে আমাদের কতজন স্টুডেন্ট বেরিয়েছে এবং তারা কি কাজে আছে, এদের থেকে আমাদের যে শিক্ষা আমরা দিলাম তাতে আমাদের কি প্রডিউস হচ্ছে সেই বিষয়টা আমাদের জানা দরকার। সে ত্রিপুরাতেই থাকুক, ভারতবর্ষেই থাকুক, অন্য জায়গায় বা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক, এটা আমাদের খুব দরকার এবং প্রযুক্তির কারণে সেটাও আমরা নিতে পারব। স্বাস্থ্য আমাদের মেইন একটা অগ্রাধিকার। এই কয়েক বছরে আপনারা দেখবেন স্বাস্থ্য ক্ষেত্রে আমরা এত ডেভেলপ করেছি ত্রিপুরাতে। বিভিন্ন আগে কথায় কথায় মানুষ বাড়িঘর বিক্রি করে
স্বর্ণালঙ্কার বিক্রি করে বাইরে চলে যেত। এখন কিন্তু অনেকটা, একদিনে সব কিছু হয়ে যাবে সেরকম না, আস্তে আস্তে করে কিন্তু অনেকটা কমেছে। কারণ এটা মাইন্ডসেট এরকম হয়ে আছে যে এখানে কোনো চিকিৎসা হয় না। আমি নিজেও একজন ডাক্তার, আমি জানি যে ইচ্ছে করলে আমরা যে কাজটা এখানে আরামসে করতে পারি, এই পেশেন্টকে রেফার করার যে বিষয়টা, সেটা নিয়েও একটা গণ আন্দোলন প্রয়োজন। যে আজকে যদি সাবরুমে পিএসসির মধ্যে কোনো পেশেন্ট, যে ডাক্তার আজকে এজিএমসি থেকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে পাশ করুক বা লখনৌ থেকেই পাশ করুক, সে যখন সাবরুমে পোস্টিং থাকবে, আবার সে যখন আগরতলাতে পোস্টিং থাকবে, একই ডাক্তার, কিন্তু অনেক সময় যখন ইমার্জেন্সির বিষয় দাঁড়ায় তখন কিন্তু তার উপর চাপ আসে, তো তাড়াতাড়ি করে রেফার করে দেয়। এই যে রেফারের ইচ্ছে করলে সে কিন্তু চেষ্টা করলে সেখানেই চিকিৎসাটা করতে পারে। এক তো তাদের উপর আস্থা রাখতে হবে, ডাক্তারদের উপর। আমাদের এই আস্থার বিষয়টা অনেকটা কমে গেছে, আমরা চেষ্টা করছি, এবং তাতে করে ডাক্তারবাবুদেরও কিন্তু এক্সপার্টাইজটা বাড়ে, উনিও কনফিডেন্সটা অনেক বেশি বাড়বে। এটা নিয়ে ডাক্তারবাবুদের যখনই কোনো সম্মেলন হয় আমি এই কথাগুলো বলি ওনাদেরকে, যে ডোন্ট অ্যাক্ট অ্যাজ পোস্টম্যান। পোস্টম্যানটার মতো কাজ করবেন না। পোস্টম্যান কি করে রেফার করে দাও পিএসসি থেকে ডিস্ট্রিক্টে বা সিএসসি, আবার ডিস্ট্রিক্ট থেকে স্টেটে, এক্সট্রিম হলে সেটা ঠিক আছে। আমাদের এখানে এখন 9টা সুপার স্পেশালিটি ব্লক মানে ডিপার্টমেন্ট আমরা ত্রিপুরাতে শুরু করেছি, যেটা ভাবাই যায় না। এখন প্রচুর মানুষ, ত্রিপুরার ছেলে মেয়ে এখন আসছে ত্রিপুরাতে, কেউ লন্ডন থেকে ভালো ভালো ডিগ্রি নিয়ে এসছে। গতকালও আমি ফাইল সই করেছি, কারণ আগে ওনাদেরকে মর্যাদা দেওয়া হতো না, কারণ এখানে আসে গ্রেড 4 গ্রেড 5-এ তাদেরকে ঢুকানো হতো। আমরা সুপার স্পেশালিটির জন্য আলাদা মানে তাদের যে প্ল্যাটফর্ম, তাদের সম্মান দেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় আমরা তাদের জন্য যে হেলথ সার্ভিসের যে ব্যবস্থা, সেখানে আমরা তাদের জন্য আলাদা রাস্তা রেখেছি। তো যে কারণে আসছে মানুষ, তো যখন এই ধরনের ব্যক্তিরা আসবে আমাদের সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হবে। আর মাননীয় প্রধানমন্ত্রীজি যোগাযোগ ব্যবস্থার কথা তো বলেই লাভ নেই। হীরা মডেল দিয়েছে, ন্যাশনাল হাইওয়ে দিয়েছে। আজকে উদয়পুর থেকে যখন আমরা আসছিলাম মনেই হচ্ছে না যে সাবরুমের রাস্তা। আমরা সবাই জানি, এখানে তো এই হলের মধ্যে আমি কয়েকবার এসেছি। আমি জিজ্ঞেস করছিলাম যে 2 ঘন্টার মতো প্রায় লাগে, তো ট্রেনে আসলে আরও তাড়াতাড়ি আসা যায় কিনা। আমি খুব ট্রেনে চড়ি। সেই জায়গায় এই যে যোগাযোগ ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন, ট্রেনে হোক, এয়ারওয়েজেই হোক, আর রাস্তা ন্যাশনাল হাইওয়ে হোক, সব জায়গায় এত তড়িৎ গতিতে আমরা আসতে পারছি, খুব আরামসে আসতে পারছি। আপনারাও যান, আসেন। আমি আজকে শুনছিলাম যে এখানে এখন যে আমাদের সিএনজি স্টেশন এখন এখানে হচ্ছে আরও 2-3টের মতো। তো এখানে সিএনজির জন্য অনেক দূরে যেতে হয়। তো এই যে ব্যবস্থা আস্তে আস্তে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা আমরা গত 35 বছর 5 বছর বা তারও আগে আমরা এই ধরনের মানসিকতারই ছিল না। কারণ আমরা চাই যে ডেভেলপমেন্ট হোক, এবং সেই কাজগুলো আমরা করছি। জনজাতিদের জন্য আমরা সবচেয়ে বেশি, মোদিজি যে সরকার জবের থেকে উনি এসছেন 2014, তখন থেকে আমরা দেখেছি যে জনজাতিদের জন্য উনার যে চিন্তা ভাবনা, সেটা আগে আমি দেখিনি কোনো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তা ভাবনা, সেই জায়গার মধ্যে জনজাতিদের, আমরাও ত্রিপুরাতে জনজাতিদের উন্নয়নের জন্য বিভিন্ন স্কিম, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে জনজাতিদের উন্নয়ন হোক। আরেকটা বিষয়, আমি যদি সেলফ রিলায়েন্স না হই, এটা আমরা আগে কখনো বুঝতেও পারিনি, ফিল করারও বা ভাবারও আমরা চিন্তা করিনি যে সেলফ রিলায়েন্স। এখানে আমি ঢোকার সময় আমাকে দেখাচ্ছিল যে এসএসজি গ্রুপের আগে 4000 ছিল, 4 থেকে 5, 4500 5000 এসএসজি গ্রুপ ছিল 2018 আগে, আর সেই জায়গায় এখন 56,000 গ্রুপ হয়েছে। আমরা ত্রিপুরা গভর্নমেন্ট অলরেডি 700 কোটি টাকার উপরে তাদের রিভলভিং ফান্ড এবং ব্যাংকের মাধ্যমে তাদেরকে যাতে তাদের উন্নয়ন হয় আমাদের মায়েদের জন্য, সেই ব্যবস্থা করেছে। লাখপতি দিদিরও ফটো ঢুকবার সময় আমি দেখলাম। তো এগুলো তো আমরা দেখিনি এখন। এবং মহিলাদের যখন উন্নয়ন হবে, ঘর বাড়ির কাজ করার পরেও একটা যে আলাদা ব্যবস্থা আছে, অনেক সুবিধা এখানে। আমরা মানে স্বাস্থ্য থেকেই বলুন, আমাদের মানে বিভিন্ন যেসব সেলফ রিলায়েন্সের বিষয়, সেইগুলো আমরা নজর দিচ্ছি। এখানে কর্মসংস্থানের কথা যদি আমি বলি,
এর মধ্যে আপনারা দেখেছেন অনেকে বিরোধীরা প্রায়ই বলে এখানে কর্মসংস্থানের সুযোগ নেই। এর মধ্যে আমরা গভর্নমেন্টে প্রায় 19,000 চাকরি, প্রায় 19,000-এর মতো চাকরি এই সরকার আসার পর আমরা চাকরি দিয়েছি গভর্নমেন্টে। শুধু তাই নয়, অন্যান্য যেসব আমাদের আউটসোর্সিং হোক, চুক্তি বেসিসে হোক, আউটসোর্সিং আলাদা, চুক্তি বেসিসে হোক, প্রায় 5,000-এর উপরে আমরা চাকরি দিয়েছি। তো চলছে, আরও হবে। আর সবচেয়ে যে বিষয় আমরা নজর দিই, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিই। আগে তো কোন নেতার পিছনে ধরতে হবে, কোন নেতার বাড়িতে যেতে হবে, এগুলো কিন্তু এখন উঠে গেছে। এখন মানুষ খুশি যে কাউকে ধরতে হবে না, আমার যদি কোয়ালিটি থাকে তাহলে আমি নিশ্চয়ই চাকরি পাবো, এবং মানুষ এটাই চায়। কিছু সংখ্যক লোককে আমি রাস্তায় খালি জিন্দাবাদ জিন্দাবাদ করার জন্য আর ওদেরকে চাকরি দেব, আর ওদের মধ্যেও সমস্যা হয়। এই যে কালচার, এই কালচার এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যে আপনার যে পলিটিক্সের পরিভাষাই পাল্টে দিয়েছেন। আমরাও সেই দিশায় আমরা কাজ করছি। আমার দলের হতে হবে, আমার লোক হতে হবে, এই সুবিধা আর নেই এখন। এতে করে মানুষ কিন্তু খুশি হচ্ছে। হয়তোবা আমাদের কিছু লোক আছে যারা আমাদের এখানে বলছে আমরা তাহলে লাভটা কি, নিঃস্বার্থভাবে কাজ করার জন্য আসতে হবে, আদারওয়াইজ নট। মানুষের দেশভক্তির ভাবনা যদি থাকে, আমি দেশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব, তবেই আমাদের এখানে আসতে হবে। এই চিন্তায় এখন নতুনভাবে আমরা চেষ্টা করছি। শুধু তাই নয়, আমাদের ত্রিপুরাতে আগেও আনারস ছিল, আমাদের এখানে রাবার গাছ ছিল, আগেও এখানে বিভিন্ন যে পুকুর, এখানে প্রচুর পরিমাণে ফিশারি ভালো, আমাদের এখানে ফিশের যাতে ফিশিকালচার আরও বেশি হয় তার দিকে নজর দেওয়া, আমাদের যারা বিভিন্ন যেসব পশু পালন করেন, গৃহপালিত পশু, তাদের উপরও নজর দেওয়া। আমরা সবগুলোর বিষয়ে আমরা নজর দিচ্ছি। আমরা চাই এখানে আমাদের যে পর্যটনে প্রচুর মানুষ বাইরের থেকে আগুন, আমরা এ নিয়ে প্রতিদিন আমরা মিটিং করছি, কোথায় আমাদের ফোকাস থাকবে। একটা একদম ওয়ার্ল্ড ক্লাসের পর্যটনের ব্যবস্থা থাকবে। ওই একটা যখন ওয়ার্ল্ড ক্লাসের হবে, মানুষ আপনার স্টেট সম্পর্কে জানবে। তো এইগুলো মার্গদর্শন করান, আমরাও সেই আমরা কাজ করছি। আমাদের ট্যুরিজমের সাইট আছে, সেগুলোর কাজ করছে ট্যুরিজম দপ্তর থেকে, ট্যুরিজম মিনিস্টারও এই বিষয়ে কাজ করছেন। আমাদের এখানে উন্নয়ন, খালি আমরা অনেক সময় ভাবি যে উন্নয়ন মানেই খালি পরিকাঠামো, আমরা কিন্তু সেটা আমরা কোনোদিন ভাবি না। পরিকাঠামো তো হবে, ইনফ্রাস্ট্রাকচার হবে, কিন্তু জীবনের মান উন্নয়নও আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমাদের এখানে যেগুলো বললাম, যে যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সবকটারই উন্নয়ন দরকার। আর মাঝে মাঝে যখন আমরা শুনি যে ল অ্যান্ড অর্ডার নিয়ে অনেকে কোশ্চেন করে, যে ল অ্যান্ড অর্ডার ত্রিপুরাতে খারাপ হয়ে গেছে। আপনারা সবাই জানেন, সব জায়গায় আমি বলি, ত্রিপুরাতে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে সর্বনিম্ন 3য় স্থানে আছে এখন। আমি এসে আজকে এসপি সাহেবকে জিজ্ঞেস করছিলাম যে সাবরুমের অবস্থা বলুন তো, বলে খুব ভালো, নো প্রবলেম। আমি বললাম আমাকে ডাটা দিয়ে বুঝাতে হবে, যদি আমি মনিটর করি ওখান থেকে। আপনারা শুনে হয়তোবা খুব ভালো লাগবে যে প্রতি 14 দিন বাদে বাদে আমি এখন তো ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত ডিএম এবং এসপি এবং এসডিএম ওদের সাথে আমি কথা বলি। নিউজ পেপারে যেসব কথাগুলো আসে, এটা কিন্তু এমনিতে কেউ আমাকে দেবে না, এবং সেই নিউজ পেপারে ইভেন প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, সেগুলো নোট ডাউন আমরা করি, করার পর সেগুলো আমরা পাঠাই যে এইগুলো সত্যি কিনা। তো এতে করে কি হয়, তারাও রেডি থাকে, যদি সত্যি না হয় রিজয়েন্ডার দিয়েছো কিনা, অবজেকশন দিয়েছো কিনা পত্রিকায়, এবং পত্রিকার মধ্যে দিতে হবে কিন্তু, এবং পত্রিকা যে জায়গায় ছেপেছে সেই জায়গায় ওদের ছাপাতে হবে, এটা হচ্ছে রুলস। তো সেই ব্যবস্থা, এতে করে অ্যাডমিনিস্ট্রেশনের যে আমরা গুড গভর্নেন্সের যে বিষয় বলি, যে সমস্ত জায়গায় গুড গভর্নেন্স থাকতে হবে, সেটা কিন্তু আমরা নিয়মিত এখন করছি। এখন ডেলি তো আর সাবরুমে আসা যাবে না, ডেলি তো আমার সিপাহীজলা যাওয়া যাবে না,
তো প্রযুক্তির মাধ্যমে এখন যদি আমরা এই কাজগুলো আমরা করতে পারি, এতে করে অ্যালার্ট থাকবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন, সেই কাজটা আমরা করছি। আমরা ত্রিপুরাতে এনসিআরটি, বিশেষ করে বিদ্যালয়ের যারা, আমি জিজ্ঞেস করছিলাম, জানি না ওনারা সবাই ভার্চুয়ালি আছে কি না, এখানে এনসিআরটি আমরা চালু করেছি। আমরা অনেকগুলো স্কুল ইংলিশ মিডিয়ামে আমরা চালু, অনেকে যখনই আমি যার কাছে যাই, এখানে আপনাদের আমাকে এখন একটা কাগজ দিয়েছে যে আমাদের ইংলিশ মিডিয়াম লাগবে। আর শুধু ইংলিশ মিডিয়াম করলে হবে না, বাংলা মিডিয়ামও দরকার, সবারই দরকার, ককবরক মিডিয়ামও দরকার। যে যার মিডিয়ামে যেভাবে বুঝতে পারবে, শিখতে পারবে, সেটা কিন্তু কোনো অবস্থায় অন্য আরেকটা ফরেন ল্যাঙ্গুয়েজে ভালো করে বুঝে যাবে, তার কিন্তু ভাববার কোনো কারণ নেই। কিন্তু আমরা করব, আমরা পলিসি বানাচ্ছি। আমি আমার কলিগদের বলেছি, আমাদের মিনিস্টারদের, যে আমরা বসে এটা বললেই হবে না, দেখতে হবে এটার। কারণ কোনো জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুল করলাম, দেখা গেল সেখানে ইংলিশ মিডিয়ামে অনেকে পড়তে চায় না, তাহলে সে যাবে কোথায়? ওখানেই বেঙ্গলি মিডিয়ামের স্কুল আছে কি না? আবার ইংলিশ মিডিয়াম করার সুবাদে আরেকটা তো বেঙ্গলি মিডিয়াম সেখানে করা যাবে না, অনেকগুলো প্রশ্ন আছে সেখানে। তো সেইগুলো আমরা নজর আমরা দিচ্ছি। সুপার 30 প্রকল্প আপনারা জানেন, ভেরি ইম্পর্টেন্ট। 30 জন আমরা আলাদাভাবে তাদেরকে সব মানে পড়াশোনার স্পেশাল ট্রেনিং থেকে আরম্ভ করে তাদের ব্যবস্থা আমরা করেছি যারা স্টুডেন্ট আছে। এতে করে আপনারা খুশি হবেন যে এইবারের অর্থ বছরে, মানে 2024-25 অর্থ বছরে একজন আইআইটি পেয়েছে এই 30 জনের মধ্যে। শুধু তাই নয়, 3 জন এনআইটি পেয়েছে, 3 জন এমবিবিএস এর স্টুডেন্ট সেখানে পেয়েছে ওরা। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি আমরা, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, আমরা বিদ্যাজ্যোতি প্রকল্প চালু। আজকে তো এখানে বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে অনেক কথাবার্তা কয়েছে, কিন্তু এত ভালো রেজাল্ট এবার হয়েছে এই বছর যে সত্যি আই এম প্রাউড অফ দেম। যারা নবম শ্রেণীর ছাত্রীরা আছেন তাদেরকে আমরা প্রায় 1,12,000-এর উপরে বাইসাইকেল আমরা দিয়েছি, যাতে তারা অনুপ্রাণিত হয়, পড়াশোনার দিকে মন দেয়। আমরা বিনা পয়সায়, বিনামূল্যে আমরা সে বাইসাইকেল বিতরণ করছি। আমরা প্রয়াস প্রকল্পে বিনামূল্যে ওয়ার্ক বুক বিতরণ করেছি। যারা আরক্ষ দপ্তরের সন্তানরা আছেন তাদের স্টেট লেভেলে 1st, 2nd, 3rd পর্যায়ক্রমে এখানে তাদেরকে 11,000, 10,000 এবং 9,000 করে দিচ্ছি, এবং ডিস্ট্রিক্ট লেভেলও আমরা 1st এবং 2nd সেখানে একইভাবে আমরা দিচ্ছি। এখানে টিবিএসের আগে যে পড়াশোনা, অনেক সময় আমরা বাইরে যেতাম, গিয়ে আমাদের সময়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল, পরবর্তী সময়ে টিবিএসসি হয়েছে, কিন্তু আমাদের যে কারিকুলাম সেইগুলো নিয়ে আমরা যখন বাইরে যেতাম আমাদের পক্ষে খুব অসুবিধা হতো, কারণ অল ইন্ডিয়া বেসে এই ধরনের কারিকুলাম ছিল না। এই নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে এত বছর, প্রায় 33 বছর পরে আমাদের এখানে ন্যাপ, ন্যাশনাল এডুকেশন পলিসি, উনি করিয়েছেন। এখন আমাদের ছেলে মেয়েরা বাইরে গেলে কোনো অসুবিধা হয় না। সেই জায়গায় আমরাও টিবিএসসির যাতে সিবিএসসির স্টাইলে আমরা করতে পারি সেই আমূল সংস্কার আমরা করেছি। আমরা স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছি। আপনার সারা পৃথিবী দেখা যাবে পড়াশোনার কোন জায়গায় আমরা আছি, বই খোলারও দরকার লাগবে না, এত সুন্দর স্মার্ট ক্লাস আমরা করছি এখানে। আইসিটি ল্যাব, টিঙ্কারিং ল্যাব, এগুলো আমরা স্কুলে স্কুলে আমরা বহু জায়গায় আমরা সেটা করছি। প্রি প্রাইমারি ক্লাস চালু করেছি। মিশন মুকুল, যারা অঙ্গনবাড়ির ছেলে মেয়েরা আছে, বাচ্চারা আছে, তারা আগের থেকে যখন প্রি প্রাইমারি স্কুলে আসবে অঙ্গনবাড়ির থেকে, তাদের এনভায়রনমেন্ট সম্পর্কে স্কুলের, সেই সম্পর্কে তাদের সম্যক ধারণার জন্য এই প্রকল্পটা চালু করা হয়েছে। পিএমশ্রী প্রকল্প আপনারা জানেন, আজকে পিএমশ্রী প্রকল্পতে স্কুলে আজকে ফিজিক্যালি আমি সেখানে আমি উদ্ঘাটন করেছি। এবং অভিন্ন প্রশ্নপত্র, আগে আলাদা আলাদা প্রশ্নপত্র হতো, সেগুলো আমরা অনেকাংশে আমরা কিন্তু এখন সেটা বন্ধ করেছি। এখানে আমরা এইবারের 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল, সেখানে আমরা দেখেছি 100% রেজাল্ট পেয়েছে 354টি স্কুলে, 100%। এবং মোট পাশের যে হার 85.63%, তো ভালো, নট ব্যাড। আমি অন্যান্য প্রদেশেরও আমি দেখেছি, সেখানেও কিন্তু রেজাল্ট 25-26%-এর মতো হয়। সেই জায়গায় আমাদের রেজাল্ট অনেক ভালো। এখানে উচ্চ মাধ্যমিকেরও এবার যে রেজাল্ট বেরোলো, দেখা গেল মোটে 100%
39টা স্কুলের মধ্যে হয়েছে পাশের হার। আর মোট যে পাশের হার সেখানে 79.29%। আমি যদি আমরা এই ব্যবস্থাপনা আরও ইনক্রিজ করতে পারি, ভালো টিচার, টেটের মাধ্যমে আমরা টিচার নিচ্ছি এবং গুণগত মানের টিচার নিচ্ছি, তাতে করে আস্তে আস্তে করে কিন্তু যে পড়াশোনার যে যারা পড়ায় তারা যদি ভালো কোয়ালিটির না হয়, যে আমার লোক আমি দেব তার কোয়ালিটি কেউ বিচার করলো না, সেখানে কিন্তু ওই রেজাল্ট ওই 20% আর 16% হবে। এখন কিন্তু সেই জায়গায় আমি বলবো যে আগামী দিন আরও এই পার্সেন্টেজ আমি আশা করি সেটা বাড়বে। বিদ্যাজ্যোতি স্কুল সম্পর্কে আমি বলছিলাম যে গত বছরের তুলনায় 26% এবার আমাদের বেড়েছে বিদ্যাজ্যোতি স্কুলে, অর্থাৎ এবার পাশের হার 86%। এবং 15টা বিদ্যালয়ে, গত বছর মাত্র একটা বিদ্যালয় ছিল, সেখানে 100% সাফল্য আমরা পেয়েছি। এবং 90%-এর উপরে, যেখানে বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা 66, যেটা গত বছর মাত্র 5টা ছিল, সেখানে 90%-এর উপর পাশ করেছে বিদ্যাজ্যোতি স্কুলে। বিদ্যাজ্যোতি স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যদি কথা বলি, সেখানে এবারের পাশের হার 71%, এবং যেটা গত বছরের তুলনায় 21% বেড়েছে। এবং 100% বিদ্যাজ্যোতি স্কুল, যেটি 5টি, গত বছর কোনো বিদ্যালয়ই ছিল না, সেখানে 100% বেড়েছে। আমাদের যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আপনারা সবাই জানেন, সেটা আমরা করেছিলাম। এবং কিছুদিন আগে যারা প্রথমে 100টা স্কুটি দেব আমরা ভেবেছিলাম, যারা 12 ক্লাস পাস করবে তাদেরকে আরও যাতে অনুপ্রেরণা দেওয়া যায়, সে কারণে তখন দেখা গেল যে ত্রিপুরার অনেকে আছে সিবিএসসির স্টুডেন্ট, তারা কোথায় যাবে? টিবিএসসির থেকে আমরা 100 দিলাম, তো সিবিএসসিরও আমরা 40টা দিয়ে 140, যারা 140 জনকে আমরা স্কুটি দিয়েছি বিনা মূল্যে, তাদেরকে আমরা দিয়েছি। এখানে যারা আমরা চাই যে এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, যখন আমি মুখ্যমন্ত্রী হই ঠিক তারপরেই আমি ডিক্লেয়ার করলাম যে আমাদের এখানে বহু মেয়েরা আছে যারা কলেজে যায় কিন্তু তারপরে কলেজে ড্রপ করে। তো একটা ঘোষণা দিলাম যে সমস্ত মেয়েদের জন্য এখানে ভর্তির ফি হোক এবং অন্যান্য যেসব ফি থাকে কলেজে, জেনারেল কলেজে, সেখানে তাদের ফি দিতে হবে না। তাতে করে আমাদের যে জিআর অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও, সেটা কিন্তু অনেকটা বেড়েছে। এবং আপনারা সবাই জানেন যে এর মধ্যেও আমাদের সরকার কতটুকু হিউম্যান টাচ আছে তার একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। আরও অনেক প্রকল্প এর মধ্যে আপনারা শুনেছেন, যে যারা দৃষ্টিহীন দিব্যাঙ্গ আছে তাদেরকে, যারা মানে স্নাতকোত্তর বা স্নাতক, তাদেরকে প্রতি মাসে আমরা 500 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি। যারা ডিপ্লোমা করছে তাদেরকে 4000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি। ইভেন যারা ত্রিপুরার থেকে এখন বহু লোক আইএস, আইপিএস, আইএফএস তারা যাতে হতে পারে, তাদের জন্য আমরা বিভিন্ন মুখ্যমন্ত্রীর যে একটা প্রকল্প, লক্ষ্য নামে একটা প্রকল্প আমরা করেছি। যদি প্রিলিমিনারিতে তারা যদি মানে পাশ করে, তাদের 5 লক্ষ টাকা আমরা দিয়েছি, এর মধ্যে অনেককে দিয়েছি আমরা। এবং যারা মেইন পরীক্ষায় পাশ করবে তাদেরকে 20,000 টাকা দেওয়া, এতে করে 10 জনকে আমরা এর মধ্যে আমরা এখন পর্যন্ত আমরা দিয়েছি। বাইরে আগে আমরা এখানে ত্রিপুরাতে কি আছে না আছে এরকম একটা অবস্থা ছিল, পাশ করে 12 ক্লাস পাশ করে কোথায় যাবে? আমাদের এখানে ট্রিপল আইটি হয়ে গেছে, এখানে আপনারা সবাই জানেন। আমাদের এখানে, আপনাদের এখানে যে আগরতলা যে ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরাতে, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি আমাদের এখানে হয়েছে। টিআইটি, যেটা আগে পলিটেকনিক কলেজ বলা হতো, সেখানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটাও ত্রিপুরাতে আছে। এবং বিভিন্ন কোর্সের ব্যবস্থা সেখানে করা হয়েছে, ড্রোনের শিক্ষার সেখানে সেন্টার খোলা হয়েছে। এবং আমাদের ড্রোন দিদির যারা আছেন তাদের পক্ষে অনেক সুবিধা হয়ে গেল, যারা এখান থেকে পাশ করবে তাদেরকে শেখাতে পারবে। আমাদের এখানে এনএলইউ, যেটা জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, সেটা আগে আমরা তো ভাবতেই পারিনি। এবারও আমি বহু টাকা এর জন্য দিয়েছি, নতুন বিল্ডিং তৈরি করার জন্য। তো একদিকে শিক্ষার দিকে যাতে উচ্চ শিক্ষাতেও সুবিধা হয়, আমাদের ছেলে মেয়েরা এখান থেকে যখন পাশ করবে তাদের ভাবতে হবে না কোথায় যাবে না যাবে, কোথায় সুযোগ আছে কিনা। এখানে আমাদের এখানে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি ত্রিপুরাতে আছে, অনেকে আমি জানি না কেউ দেখেছেন কিনা।
মোহনপুরে যাওয়ার আগে আপনারা দেখবেন এত সুন্দর, যে ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি এত সুন্দর হতে পারে। তো যারা এই বিষয়ে পড়াশোনা করতে চায় আমি বলবো তারাও যেন সেখানে যায়। দাম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি অলরেডি আপনাদের প্রাক্তন বিধায়ক আমার পিছনেই পড়েছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন ব্যবস্থা, এর মধ্যে কিছুদিন আগেও কিছু এখানে ইনফ্রাস্ট্রাকচারের জন্য অর্থের প্রয়োজন, আমি ফাইলের যা যা দরকার আমি কেন্দ্রীয় সরকারকে দিয়েছি এবং সেটা আরও অলরেডি শুরু হয়ে গেছে। আরও ভালো মানে যাতে আরও বেস্ট ওয়েতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরাতে আছে, প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি এখন ত্রিপুরাতে আসতে চায়, কারণ ত্রিপুরাতে ওরা দেখেছে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে ত্রিপুরা বলা যায় যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শনে আমাদের মাননীয় যিনি হোম মিনিস্টার আছেন, আমিও গিয়েছিলাম সেখানে, যারা NLFT ATTF তারা কিন্তু সেখানে সারেন্ডার করেছে। আমার এখানে এসে আমার হাতে তারা অস্ত্র ওরা সারেন্ডার করেছিল ওই অ্যাকর্ডের কারণে। এখন ত্রিপুরাতে মানে টেররিস্ট মুক্ত আমরা ত্রিপুরা আমরা বলতে পারি, এখানে কোনো রকম টেররিস্ট নেই। তো এটা ভাবা যায় না, আগে সাব রুমে আসা মানে পানিশমেন্ট দেওয়া হতো, কেউ চাকরি করে বলে তোকে সাব রুমে পাঠাবো। এখন তো আমি যা শুনলাম একটু আগে বলে যেন আমরা এখানেই থাকতে চাই, বাইরে যাব না। তো এই যে একটা পরিবেশ আমরা করলাম মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে। আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি সেটা মাতাবাড়িতে হচ্ছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের আছে, আমাদের MBB ইউনিভার্সিটি আমাদের স্টেটের আছে, তাকেও যাতে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। মেডিকেল কলেজের আসন সংখ্যা এখন পর্যন্ত আমাদের প্রায় 400 আসন হয়েছে। আগে 7টা 8টা 9টা ম্যাক্সিমাম 15টা সিট আসতো, সেই জায়গায় আজকে 400 আসন। অর্থাৎ আমাদের ছেলে মেয়েদের এই সুযোগ এসছে যে বাইরে যেতে হবে না, বাইরে যাওয়া সব ঠিক আছে, কিন্তু গার্জিয়ানদের পক্ষে সেখানে টাকা পাঠানো, ছেলে ভালো আছে কিনা মেয়ে ভালো আছে কিনা, আমার ত্রিপুরার মধ্যে থেকে সেই ডিগ্রিটা সে পাচ্ছে এখানে। আরও অ্যালাইড যেসব মানে প্যারামেডিক্যালের সেই সুযোগও এখন ত্রিপুরাতে আছে। ডেন্টাল কলেজ আপনারা জানেন যে 50 সিট দিয়ে শুরু করেছিলাম, এবং যারা ডেন্টাল কলেজে যারা এখানে দেখতে এসেছিলেন ইন্সপেক্টররা ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে বলে এত সুন্দর ডেন্টাল কলেজ আমরা ভাবতেই পারি না, এত সুন্দর ব্যবস্থাপনা সেখানে, এত পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক দিয়ে। তো তার জন্য আমাদের অলরেডি 200 কোটি টাকার উপরে আমাদের টাকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের NSC কাউন্সিলকে দিয়েছে। তো সেই জায়গায় সেটাও শুরু হচ্ছে। নার্সিং কলেজ আমাদের 50 আসনের আছে, ফার্মেসি কলেজ আছে, ফিশারি কলেজ আমাদের এখানে আছে, ভেটেনারি কলেজ আছে, এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে। তো আমাদের কি নেই আমাদের ত্রিপুরাতে এখন, সব দিক দিয়ে আমাদের উন্নত মানের, আরও কত কি হবে আগামী দিন খালি দেখবেন। আমরা চেষ্টা করছি মানুষের জীবন মান যেটা বললাম, উন্নয়ন শুধু ইনফ্রাস্ট্রাকচার না, সব দিক দিয়ে আমাদের যে প্রায়োরিটি সেক্টর আছে সেই সেক্টর। এখানে আমাদের কিছুদিন আগে আমার মানে বারবার বলছে যে এখানের ফায়ার ব্রিগেডের স্থানটা পরিবর্তনের, তো আমাদের সাবরুমের যে প্রাক্তন MLA সাহেব সে বারবার বলার পরে সেটাও আজকে উদ্বোধন হয়ে গেল সেখানে, মোস্ট প্রবাবলি আজকে উদ্বোধন হলো না, এটা না এটা হবে, তো আগামী দিন সেটাও হবে। তো এই কথাগুলো এখানে আপনারা যে এতক্ষণ ধরে শুনলেন, এবং আমাদের সরকারের উপরে আপনাদের বিশ্বাস রাখুন যে এই সরকার মানুষকে কোনো অবস্থায় মানুষের সাথে আছে। এটা আমার সরকার, আমি একটা আমার সরকার করে কিন্তু একটা মানে মানে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাননীয় প্রধানমন্ত্রীজি যখন সমস্ত CMদের নিয়ে বসেছিলেন সেখানে এই বিষয়ে আমার সরকার করে যে একটা এখানে একটা ব্যবস্থা আমরা করেছি, তার জন্য প্রচুর উনি আমাদের আশীর্বাদ করেছেন এবং ভালো করেছেন, এবং এই পোর্টালটা খুব কাজে আসছে সমস্ত জায়গায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আপনি দেখছেন নিউজ